চ্যাপ্টারটার নাম হলো কি সেমিকন্ডাক্টর। তো প্রথমেই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের নাম হলেও আমরা সেমিকন্ডাক্টর নিয়ে প্রথমে আলোচনা করব না, আমরা আলোচনা করব কি কন্ডাক্টর নিয়ে। কন্ডাক্টর বা এটাকে বলা হয় পরিবাহী। পরিবাহী, হ্যাঁ, পরিবাহী কাকে বলে? যে পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, যে পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে আমরা বলতে পারি পরিবাহী। অথবা অথবা আমরা বলতে পারি যে পদার্থের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে পথের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4 এর কম তাকে আমরা বলতে পারি পরিবাহী। ফর এক্সাম্পল, সোডিয়াম, পটাশিয়াম, অরাম। অরাম হচ্ছে গোল্ড, যেটাকে আমরা গোল্ড হিসেবে বা সোনা হিসেবে চিনি আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাম্বাম, আর যেটাকে আমরা হচ্ছে সিলভার হিসেবে চিনি, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, Al, হ্যাঁ। এগুলো হচ্ছে মূলত সকল ধাতব পদার্থ পরিবাহীর অন্তর্ভুক্ত। সকল ধাতব পদার্থই পরিবাহীর অন্তর্ভুক্ত, অর্থাৎ সকল ধাতুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। সকল ধাতব পদার্থের ভিতর দিয়ে কি হইতে পারে? বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কিভাবে? তুমি এখান থেকে যে কোনো একটা নাও। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এটার ইলেকট্রন বিন্যাস করো কক্ষপথ অনুযায়ী, হ্যাঁ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। ঠিক আছে, কয়টা হইল? 8টা, আর 2টা 10টা, হ্যাঁ। তৃতীয় কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে 1টা থাকতেছে, তাহলে এটা 4-এর কম না? অবশ্যই 4-এর কম। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার পরিবাহী বা কন্ডাক্টর। পরিবাহী বা কন্ডাক্টর, ঠিক আছে। এখান থেকে যে কোনো পদার্থ তুমি দেখো, সেইগুলোর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম অবশ্যই হবে, হ্যাঁ। তো হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস আঁকবো, এটা পরে 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 বলছি। এরপর আসে হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর বা অপরিবাহী, হ্যাঁ, অপরিবাহী। এই পরিবাহীর উল্টা হচ্ছে অপরিবাহী। যে পদার্থের ভিতর দিয়ে, যে সকল পদার্থের ভিতর দিয়ে কি হয় না, বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না, সহজে হয় না আর কি, বিদ্যুৎ প্রবাহিত হয় না বা হতে পারে না, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অপরিবাহী বা ইনসুলেটর। এটার ইলেকট্রনীয় সংজ্ঞা হলো যে পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি। 4-এর বেশি। যে পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 4-এর বেশি, তাকে আমরা বলছি ইনসুলেটর বা অপরিবাহী। ফর এক্সাম্পল, কি হতে পারে? যে কোনো গ্যাস হতে পারে, হ্যাঁ, যেরকম হচ্ছে অক্সিজেন গ্যাস। তারপর হতে পারে হচ্ছে কাঠ, তারপর হতে পারে কাঁচ, হ্যাঁ। তারপর হতে পারে কালকে তোমরা অনেকেই যেটা খাইছো, বাঁশ, হ্যাঁ। এটাও শুকনো বাঁশ হইতে হবে, কাঁচা বাঁশ কিন্তু আবার অপরিবাহী না, হ্যাঁ। শুকনো বাঁশ হচ্ছে অপরিবাহী, কাঁচা বাঁশ কিন্তু পরিবাহী, হ্যাঁ। তবে এই পরিবাহী পদার্থকে কোনোভাবে পানির সংস্পর্শে নিয়ে আসলে অথবা ভেজালে
তখন সেটা কিন্তু পরিবাহিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এর সারফেসে বা এর স্পর্শে যদি কোনো পানি আসে বা জলীয় পদার্থ আসে, তাহলে ওই জলীয় ওর ভিতর দিয়ে আসলে বিদ্যুৎ প্রবাহিত হয় না, ওর সারফেসে যেহেতু কি বলে তরল পদার্থ লেগে আছে, ওই তরল পদার্থের থ্রুতে বিদ্যুৎ প্রবাহিত হয়। তখন আসলে ওই কাঁচ বা বাঁশ বা কাঠ তখন কি হয়ে যায়, পরিবাহিতে রূপান্তরিত হয়ে যায়। শুকনো অবস্থায় এগুলো সবগুলো অপরিবাহী। ওকে, তারপর এই অধ্যায়ের মেইন যে টপিক সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আসলে সেমিকন্ডাক্টর কেন কাজে লাগে, এটা আসলে ইলেকট্রনিক্সের প্রাণ জান যা বলো, অর্ধ পরিবাহী। হ্যাঁ, অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর ছাড়া কোনো কিছুই ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা আদতে সম্ভব না। আগে হ্যাঁ, সেমিকন্ডাক্টর আবিষ্কারের আগে ইলেকট্রনিক্স ডিভাইস ছিল না, ছিল কিছু পরিমাণে ছিল। তখন সেমিকন্ডাক্টর ব্যবহারের বদলে ব্যবহার করা হতো ভ্যাকিউম টিউব। হ্যাঁ, যেটা হচ্ছে একটা টিউব যেখানে বাতাস থাকতো না। হ্যাঁ, সেটা কাইন্ড অফ তোমার ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে ব্যবহার করা হতো। তো এটা দেখতেও বিদঘুটে আর টেকনোলজিক্যালি অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ, আর ব্যবহারেও জটিলতা আছে, দামও বেশি। হ্যাঁ, তো এই জন্য তার পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসেবে মূলত সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। এখন আর ভ্যাকিউম টিউবের ইউজ নাই অ্যাজ অ্যান ইলেকট্রনিক্স, টু ক্রিয়েট অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস। হ্যাঁ, ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে না এখন বর্তমানে। ওকে, তো অর্ধপরিবাহী কি, যে পদার্থের ভিতর দিয়ে সহজে বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তবে স্বাভাবিকভাবে কিন্তু সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তাহলে কেমনে প্রবাহিত হয়, তবে তাপমাত্রা ও চাপের পরিবর্তনে অনেক সময় এটি পরিবাহীর মতো আচরণ করে। তাপমাত্রা চাপের কারণে এটি অনেক সময় কি করে, পরিবাহীর মতো আচরণ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা দিতে পারি, যে সকল পদার্থের পরিবাহকত্ব পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি তাকে সেমিকন্ডাক্টর বলে। হ্যাঁ, যে সকল পদার্থের পরিবাহকত্ব তোমার কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি তাকে আমরা বলি কি, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো যে সকল পদার্থের, এই সংখ্যাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 4 এক্স্যাক্টলি 4, তাকে আমরা বলতে পারি অর্ধপরিবাহী। ফর এক্সাম্পল সিলিকন। হ্যাঁ, তারপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে কার্বন। তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো, এই সবগুলো পদার্থের
ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 বা এদের যোজনী 4। সেমিকন্ডাক্টর হওয়ার শর্তই হচ্ছে যোজনী 4 হতে হবে। যোজনী 4 হওয়া ছাড়া সেমিকন্ডাক্টর হওয়া পসিবল না। ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটার কি করা যায়, পরিবাহকত্ব কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? যে পদার্থের ভিতর দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, স্বাভাবিকভাবে সে বিদ্যুৎ প্রবাহিত করে না, অপরিবাহীর মতো আচরণ করে। তবে তাপমাত্রা ও চাপের পরিবর্তন হলে, যদি আমি ওই রুমের টেম্পারেচার পরিবর্তন করে ফেলি, ওখানে একটা চুল্লি লাগাই ফেলি, অথবা চাপ প্রয়োগ করি, বাহির থেকে কোনো স্ট্রেস বা চাপ প্রয়োগ করি, তখন তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়া শুরু হয়। আবার তাপমাত্রা সরাই নিলে বা চাপ সরাই নিলে আবার সে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিবে। অর্থাৎ যে পদার্থের আমরা বিদ্যুৎ প্রবাহটা কন্ট্রোল করতে পারি তাকে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর। এই জন্য সেমিকন্ডাক্টরকে তোমার ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে। এখন আমরা দেখব আসলে এদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এই অধ্যায় থেকে এরকম রচনামূলক কোশ্চেন আসতে পারে যে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম একে বর্ণনা দাও, এরকম টাইপ রচনামূলক আসে বা আসতে পারে। ঠিক আছে? তো আমরা সেই রচনামূলক কিভাবে আনসার করতে হবে সেটা দেখব। ওকে, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ঠিক আছে? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমরা দেখব। হ্যাঁ, ওকে। তো আমি সবগুলার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকি। কন্ডাক্টর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তারপর হচ্ছে ইনসুলেটর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। হ্যাঁ, এরপর আছে হচ্ছে কি সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ওকে, আমরা এই তিনটা পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখব। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আসলে কি, এটা আসলে জানা দরকার আমাদের। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আসলে কি? তো এখানে হচ্ছে দুইটা স্তর থাকে। একটাকে বলা হয়, দুইটা স্তর থাকে, একটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, আরেকটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। একটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, আরেকটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে উপরে থাকে, কন্ডাকশন ব্যান্ড, আরেকটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। হ্যাঁ, তো এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড আসলে কি? ভ্যালেন্স ব্যান্ডে মূলত থাকে হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, জট বাঁধা কোনো ইলেকট্রন না, এগুলো চার্জিত ইলেকট্রন। হ্যাঁ, এগুলো যদি অন্য কোনো স্তরে চলে যায় তখন এগুলার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হবে। তো ভ্যালেন্স ব্যান্ডে থাকে মুক্ত ইলেকট্রন, মানে তারা ছোটাছুটি করতেছে। এখানেও সেম, এখানেও ভ্যালেন্স ব্যান্ডে থাকে হচ্ছে প্রথমে আছে কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এরপর আছে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। হ্যাঁ, এর মাঝখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, এই গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ। এটা ইনসুলেটরের মাঝখানেও আছে, তোমার সেমিকন্ডাক্টরের মাঝখানেও এই এনার্জি গ্যাপটা আছে, এনার্জি গ্যাপ, এনার্জি
গ্যাপ, ঠিক আছে। কিন্তু তোমার কন্ডাক্টরের যে দুইটা ব্যান্ড আছে, এই দুইটা ব্যান্ডের মাঝে কোনো এনার্জি গ্যাপ নাই। এই দুইটা ব্যান্ডের মাঝে কোনো এনার্জি গ্যাপ নাই। কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। হ্যাঁ, এই দুইটা ব্যান্ড কি ওভারল্যাপ অবস্থায় আছে। ওভারল্যাপ বলতে কি বোঝায়? একটা ব্যান্ড আর একটা ব্যান্ডের উপরে আছে, হ্যাঁ, একটা ব্যান্ড আর একটা ব্যান্ডের ভিতরে ঢুকে গেছে, তারা অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য এখানে কি নাই? এখানে নো এনার্জি গ্যাপ। হ্যাঁ, এখানে কোনো এনার্জি গ্যাপ নাই। এখানে যে এনার্জি গ্যাপ আছে সেটার শক্তি হচ্ছে 15 ইলেকট্রোভোল্ট। এখানে যে এনার্জি গ্যাপটা আছে সেটার শক্তি হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, তো আসলে এগুলো ব্যান্ড দিয়ে আসলে কি, এনার্জি গ্যাপ আসলে কি? তো ব্যান্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে মূলত থাকে হচ্ছে মুক্ত ইলেকট্রন। ভ্যালেন্স ব্যান্ডে কি থাকে? মুক্ত ইলেকট্রন। আর কন্ডাকশন, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে কোনোভাবে চলে যায় তখনই কোনো পদার্থর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, তো কারেন্ট পরিবহন করার জন্য মূলত শর্ত হলো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হবে। এটা হলো একটা শর্ত যে কোনো পদার্থের ভিতর দিয়ে আসলে কারেন্ট প্রবাহিত হবে কিনা। সেটা শর্ত কি? ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হবে। হ্যাঁ, তো কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দুইটা অ্যাডজাস্ট করা থাকে, একসাথে লাগানো থাকে। এর ফলে ইলেকট্রন এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে খুব সহজেই যাইতে পারে উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি রেজিস্ট্যান্স, কোনো ধরনের বাধা ছাড়াই। হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাইতে পারে, কারণ এখানে কোনো এনার্জি গ্যাপ থাকে না। এই জন্যই আমরা সংজ্ঞায় বলছিলাম যে কন্ডাক্টরে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কন্ডাক্টরে কি হয়? খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জি গ্যাপ বা দূরত্ব, হ্যাঁ, এটা আসলে ওই ডিস্টেন্স এর দূরত্ব না, এটাকে বলা হয় এনার্জি গ্যাপ বা শক্তির দূরত্ব। মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাইতে কি পরিমাণ শক্তি লাগবে সেটাকেই বলা হয় এনার্জি গ্যাপ। তো ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাইতে 15 ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন করতে হবে একটা ইলেকট্রনের এখান থেকে এইখানে যাইতে, যেটা আদতে সম্ভব না। হ্যাঁ, এত পরিমাণ 15 ইলেকট্রোভোল্ট অনেক শক্তি। হ্যাঁ, এই পরিমাণ শক্তি উৎপন্ন করা একটা ইলেকট্রনের সম্ভব না। হ্যাঁ, 15 ইলেকট্রোভোল্ট শক্তি একটা ইলেকট্রন উৎপন্ন করতে পারলেই সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা অপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, যেটা আদতে সম্ভব না, এই জন্য ইনসুলেটরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বা হতে পারে না। ওকে, এরপর হচ্ছে যখন আমরা সেমিকন্ডাক্টর দেখব, সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দূরত্ব আছে, তবে খুবই কম। হ্যাঁ, জেনারেলি 1 ইলেকট্রোভোল্ট হয়। তো এই 1 ইলেকট্রোভোল্ট শক্তি অর্জন করা একটা ইলেকট্রনের জন্য সম্ভব। হ্যাঁ, একটু তাপ অথবা তাপমাত্রা, টেম্পারেচার বাড়ানো অথবা চাপ প্রয়োগ করলেই সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাইতে পারবে। এই জন্য, তবে মাঝখানে ফাঁকা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি কারেন্ট দিলেই ভ্যালেন্স ব্যান্ডে হচ্ছে, এই জন্য হচ্ছে কি হয়, এর মধ্যে কন্ডাক্টরের মধ্যে এনার্জি গ্যাপ থাকে না, এই জন্য এখানে বিদ্যুৎ সাপ্লাই দিলেই বিদ্যুৎ প্রবাহিত হয় স্বাভাবিকভাবে। আর ইনসুলেটরের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি, সাপ্লাই দিলে প্রবাহিত হয় না, হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সেমিকন্ডাক্টরে তুমি যদি এক প্রান্তে বিদ্যুৎ সাপ্লাই দাও স্বাভাবিকভাবে সে বিদ্যুৎ প্রবাহিত করবে না, কিন্তু ওখানে যদি তাপমাত্রা
অথবা চাপের মাধ্যমে 1 ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন করতে পারো ওই পদার্থের বা সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলোর মাঝে, তাহলে সে সহজেই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারবে এবং বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। হ্যাঁ, এগুলাই তুমি ডিটেইলে লিখে দিবা, চিত্র আঁকবা, চিত্র এঁকে কন্ডাকশন ব্যান্ড কি, ভ্যালেন্স ব্যান্ড কি বলবা, এরপর হচ্ছে এনার্জি গ্যাপ সম্পর্কে বলবা, তারপর কন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বলবা যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ নাই, এর ফলে সহজেই তোমার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাতায়াত বা চলাচল করতে পারে, এই জন্য কন্ডাক্টরের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এই জন্য এটাকে আমরা পরিবাহী বলে থাকি। আর ইনসুলেটরে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, কারণ এদের এনার্জি গ্যাপ অনেক বেশি, অলমোস্ট 15 ইলেকট্রোভোল্ট। এই জন্য আমি এই কি বলে, ইনসুলেটরের এক প্রান্তে বিদ্যুৎ সাপ্লাই দিলে এটা বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না। আবার এটা একে তোমরা কি বলবা, সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড থেকে এনার্জি গ্যাপের দূরত্ব একটা সম্ভাব্য পর্যায়ে, অর্থাৎ 1 ইলেকট্রোভোল্ট, যেটাকে তাপ বা চাপের মাধ্যমে অতিক্রম করা সম্ভব। এই জন্য সেমিকন্ডাক্টরে স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় না, কিন্তু কোনো প্রভাবক দিলে বা কোনো প্রভাবকের উপস্থিতিতে, হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সহজেই প্রবাহিত হতে পারে এবং একটা পরিস্থিতি, একটা পরিবেশ ক্রিয়েট করলে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহ করা সম্ভব। ঠিক আছে, এভাবে লিখে দিলেই হবে। ওকে, সেমিকন্ডাক্টর পরিবাহী অপরিবাহী নিয়ে আলোচনা শেষ। আমরা এখন সেমিকন্ডাক্টরের ভিতরে ঢুকতে চাই, সেমিকন্ডাক্টরের ফ্যামিলি গোষ্ঠী নিয়ে আলোচনা করতে চাই। সেমি কন্ডাক্টরের শ্রেণী বিভাগ। হ্যাঁ, সেমিকন্ডাক্টর মূলত দুই ভাগে ভাগ করা হয় সেমিকন্ডাক্টরকে। হ্যাঁ, একটা হচ্ছে আদর্শ বা পিওর, আদর্শ বা পিওর বা ইন্ট্রিনসিক, হ্যাঁ, আদর্শ বা পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেকটা হচ্ছে ভেজাল, হ্যাঁ, ভেজাল বা ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, দুই ধরনের সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তো এই আদর্শ, পিওর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এগুলো হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত। সরাসরি আমরা প্রকৃতি থেকে যেগুলো পাই সরাসরি, হ্যাঁ, যেরকম সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হচ্ছে আদর্শ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, আর হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর কি, ভেজাল সেমিকন্ডাক্টর হচ্ছে আদর্শ সেমিকন্ডাক্টরে ভেজাল মিশিয়ে বলতে গেলে অন্য মৌল মিশিয়ে যে সেমিকন্ডাক্টর তৈরি হয়। হ্যাঁ, তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর প্রকৃতি থেকে পাওয়া যায়, আর এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টরকে তৈরি করতে হয়। হ্যাঁ, তো এই তৈরির ধরন অনুসারে আবার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে এন টাইপ বা নেগেটিভ টাইপ, এটাকে বলা হয় নেগেটিভ টাইপ, যার চার্জ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আরেকটা হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ, যার চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ।
এটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। তো এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয়? এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় আদর্শ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল মিশ্রিত করে। হ্যাঁ, পঞ্চযোজী মৌল বলতে কি বোঝায়? যে সেমিকন্ডাক্টর তৈরি হয়। পঞ্চযোজী মৌল বলতে কি বোঝায়? যে মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, যেরকম হচ্ছে এক্সাম্পল আর সিলিকনের সাথে মেশানো হয় আর্সেনিক, হ্যাঁ, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে অ্যান্টিমনি বা বিসমাথ এটাকে বলা হয়। হ্যাঁ, এগুলো যদি মিশ্রিত করা হয় তাহলে কোনো সিলিকন জার্মেনিয়াম অথবা কার্বনের সাথে যখন আর্সেনিক অথবা ফসফরাস অথবা অ্যান্টিমনি টাইপ, অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 5, হ্যাঁ, বা যাদের যোজনী 5, এই পঞ্চযোজী মৌল যদি সেমিকন্ডাক্টরের সাথে মিশ্রিত করা হয় তাহলে সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে বিবেচিত হয়। কিভাবে হয় আমরা একটু পরেই দেখব। হ্যাঁ, এরপরে যদি তোমার হচ্ছে আদর্শ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করে, আদর্শ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করে কি করা হয়? পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। ফর এক্সাম্পল ত্রিযোজী মৌল কি কি? অ্যালুমিনিয়াম এল, তারপর হতে পারে আর কি, ত্রিযোজী মৌল মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, যেরকম হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম, হ্যাঁ, তারপর বোরন, ইটিসি। এগুলো সবগুলোর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 3। হ্যাঁ, তো পিওর সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন করা হয়। আর হচ্ছে সিলিকনের সাথে বা জার্মেনিয়াম বা কার্বনের সাথে পঞ্চযোজী মৌল মিশ্রিত করলেই সেটা কি হয়? এন টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয়ে যায়। বুঝছো? এই হচ্ছে কথা। ওকে, তো এই অধ্যায়ে লাস্ট টপিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে কিভাবে পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। কিভাবে পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় আসলে। হ্যাঁ, এটা দেখবো, তাইলেই শেষ। আমাদের এই অধ্যায় থেকে রচনামূলক আসে 2 রকমের। একটা হচ্ছে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখাও, একে বর্ণনা দাও। আরেকটা আসে হচ্ছে কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় সেটা দেখাও। ঠিক আছে? ওকে, তো পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি। হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে আসলে সিলিকনের স্ট্রাকচারটা কীরকম। আমি যদি সিলিকন আঁকি, সিলিকন, তাহলে সিলিকনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 4, এখানেও 4, এখানেও 4। এখানে যদি আরেকটা সিলিকন দেই, 4 4 4 4, এখানে আরেকটা সিলিকন দিয়ে দেই, 4 4 4 4 না 1 1 হচ্ছে আর কি। এগুলো হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, প্রত্যেকটা সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। সেই 4টা আমরা দিয়ে দিচ্ছি। 4টা দিয়ে দিলে আসলে কি ঘটে সেটা আমরা দেখব। এখানে একটা সিলিকন আছে,
এখানে একটা সিলিকন আছে, ঠিক আছে। এই হচ্ছে মানে একটা সিলিকন একটা পদার্থের ভিতরে যদি আমি অনেক ফোকাস করি তাহলে এরকম চিত্র আসলে দেখতে পাবো, ঠিক আছে। পিওর সিলিকনে এরকম চিত্র দেখতে পাবো। আসলে এটাকে আমরা পিওর, মূলত সেমিকন্ডাক্টর যে দুই প্রকার, এই দুই প্রকার সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা আসলে পিওর সেমিকন্ডাক্টরকে ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে ব্যবহারই করি না। আমরা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে যে সেমিকন্ডাক্টর ব্যবহার করি সেটা হচ্ছে ভেদাল সেমিকন্ডাক্টর, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুইটা সেমিকন্ডাক্টর ব্যবহার করি। কেন করি আর পিওর সেমিকন্ডাক্টর কেন করি না সেটার আনসার দিচ্ছি। দেখো, যখন জাস্ট শুধু সিলিকন থাকবে অথবা শুধু জার্মেনিয়াম থাকবে বা শুধু সেমিকন্ডাক্টর থাকবে, সেক্ষেত্রে হয় কি, দেখো এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 4। এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 4। হ্যাঁ, ধরো এখানে আরেকটা সিলিকন আছে, এরকম হাজার হাজার কোটি কোটি পরমাণু, অণু পরমাণু একসাথে জুড়ে পদার্থ গঠিত হয় আর কি, এগুলো তোমরা জানো। হ্যাঁ, তো এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। হ্যাঁ, সে আরেকটা কি বলে সিলিকনের সাথে যুক্ত হয়ে মানে হচ্ছে সমযোজী বন্ধন গঠিত করে। সমযোজী বন্ধন কি, কোভ্যালেন্ট বন্ড কি, কোনো অপরিবাহী পদার্থ বা অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহী পদার্থের সাথে আরেকটা অপরিবাহী পদার্থের যে বন্ধন, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। আয়নিক, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, কেমিস্ট্রিতে পড়ছো যে কি বলে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, এগুলা পড়ে আসছো, এগুলো আমি নতুন করে বুঝাবো না তোমাদের। হ্যাঁ, যে সমযোজী বন্ধনটা বলি, সেটা হইলো যে কোনো পদার্থের সাথে আরেকটা পদার্থ যুক্ত হবে কার মাধ্যমে, দুইটা ইলেকট্রন পরস্পর শেয়ার করবে। হ্যাঁ, অর্থাৎ কেউ কাউকে একবারে ইলেকট্রন দিয়ে দিবে না, একজনের সাথে আরেকজন শেয়ার করবে, শেয়ার বন্ড বা কোভ্যালেন্ট বন্ড গঠন করে। হ্যাঁ, সেটাকে আমরা সমযোজী বন্ধন বলি। তো এই সিলিকনের সাথে আশেপাশে যে সব সিলিকন আছে সেগুলো সমযোজী বন্ধন গঠন করছে, ঠিক আছে। বন্ধন গঠন করার পরে দেখো কি হয়েছে, এর সাথে এর বন্ধন গঠন হয়েছে, এর সাথে এর বন্ধন গঠন হয়েছে, এর সাথে এর বন্ধন গঠন হয়ে গেছে। হ্যাঁ, গঠন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এই সিলিকনটার কথা চিন্তা করো, এ কি হয়েছে, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ছিল কত, 4, 1 2 3 4। হ্যাঁ, এখন কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তো আমরা জানি কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথ যদি অষ্টক পূরণ করে তো সে নিরপেক্ষ হয়ে যায়। হ্যাঁ, তার কোনো আর চার্জ থাকে না, সে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে আগ্রহী হয় না। হ্যাঁ, অর্থাৎ তার কোনো মানে তার বিয়ে হয়ে গেলে যেরকম অবস্থায় হয়, বিয়ে হয়ে গেলে যেরকম অবস্থা হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয় যে কোনো সিলিকনের সাথে অন্য সিলিকন থাকে, অর্থাৎ পিওর সিলিকন যখন থাকে তাহলে তারা কোভ্যালেন্ট বন্ড গঠন করার ফলে কি হয়, নিরপেক্ষ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তারা আর অন্য কোনো ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করতে পারবে না। কিন্তু কারেন্ট প্রবাহিত, কোনো পদার্থে কারেন্ট প্রবাহিত করার শর্ত হলো সেখানে আনস্টেবিলিটি থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রনের অস্বাভাবিকতা থাকতে হবে। অষ্টক পূরণ বা দুইয়ের নিয়ম, অষ্টকের নিয়ম কিচ্ছু হওয়া যাবে না। হ্যাঁ, তাদের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করা যাবে না। হ্যাঁ, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের অভাব থাকতে হবে বা ইলেকট্রন বেশি থাকতে হবে, তাহলেই সেই ম্যাটেরিয়াল দিয়ে কারেন্ট প্রবাহ করানো সম্ভব। কিন্তু শুধু সিলিকন থাকলে সেটা সম্ভব হয় না। এই সিলিকন অণু অষ্টক পূরণ করে ফেলছে, এর পাশে এখানে কিন্তু আরো আছে হাজার হাজার কোটি কোটি চেইন, কি বলে চেইন স্ট্রাকচার এটা। হ্যাঁ, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য একটা দুইটা চারটা পাঁচটা দিয়ে দেখাচ্ছি আর কি, এখানে আরো আছে। তাহলে সবগুলা সিলিকনের অণুই কিন্তু অষ্টক পূরণ করে ফেলতেছে। এই জন্য পিওর সেমিকন্ডাক্টরকে আমরা কি করতে পারি না, ইলেকট্রনিক ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি না, কারণ এটা এদিক দিয়ে কারেন্টই ফ্লো হয় না। এখন কি করা হয়,
ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, সেখানে ত্রিযোজী মৌল বা পঞ্চযোজী মৌল মিশ্রিত করে। হ্যাঁ, তো ত্রিযোজী মৌল মিশ্রিত করে মূলত তৈরি করা হয় কি, ত্রিযোজী মৌল মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। হ্যাঁ, তো ত্রিযোজী মৌল ধরো আমি ত্রিযোজী মৌল মিশ্রণ যে করানো হয়, এই মিশ্রণ প্রক্রিয়াটাও কিন্তু খুব স্বাভাবিকভাবেই করানো হয়, খুব বেশি করানো হয় না। ধরো 10 লক্ষ সিলিকন পরমাণুর মধ্যে 2-4টা ত্রিযোজী মৌল ধরো অ্যালুমিনিয়াম আমি যুক্ত করলাম। হ্যাঁ, এখানে একটা অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। অ্যালুমিনিয়াম যুক্ত করার ফলে এল এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। 1 2 3। এখানে আরেকটা কিন্তু নাই। সিলিকন যখন ছিল তখন ওই নিচেও একটা ছিল। হ্যাঁ, অ্যালুমিনিয়াম যুক্ত করার ফলে কি এই জায়গায় একটা শূন্যতা দেখা দিল। তাহলে আমরা শূন্যতা দেখা দেওয়ার ফলে আসলে কি ঘটলো সেটা একটু যদি বিবেচনা করি। এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন বন্ধন গঠন করে তারা হচ্ছে শেষ তাদের কাহিনী, এর সাথে এ বন্ধন গঠন করছে, কোভ্যালেন্ট বন্ড আর কি, সমযোজী বন্ধন গঠন করছে, এর সাথে এ সমযোজী বন্ধন গঠন করছে। কিন্তু এই সিলিকনের ইলেকট্রনের সাথে অ্যালুমিনিয়াম বন্ধন গঠন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ অ্যালুমিনিয়ামের আর একটা ইলেকট্রন দরকার, সেটা তো নাই সর্বশেষ কক্ষপথে, সে কেমনে বন্ধন গঠন করবে? এই জন্য এই জায়গাটা ফাঁকা থাকে, ফাঁকা, এই জায়গাটা ফাঁকা থাকে, যাকে আমরা বলি ফাঁকা স্থানকে হোল বলি, হোল, বা এই হোলটাকে বিবেচনা করা হয় পজিটিভ চার্জ ক্যারিয়ার হিসেবে। হ্যাঁ, এই জায়গাটাকে আমরা দুইটা নাম হিসেবে ডাকি, একটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার আর আরেকটা বা অথবা হোল, হোল অথবা পজিটিভ চার্জ ক্যারিয়ার। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, ত্রিযোজী মৌল ব্যবহার করার ফলে সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, চতুর্থ সিলিকনের চতুর্থ ইলেকট্রন ওই ত্রিযোজী মৌলের ফাঁকা স্থানের কারণে আর বন্ধন গঠন করতে পারে না। এর ফলে কি হয়, এই যে দেখো এই অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা হইলো? 1 2 3 4 5 6, এখানে নাই। হ্যাঁ, তাহলে 6টাই থেকে গেল। এই জায়গায় তো বন্ধনই গঠন হয় নাই, কারণ এখানে ফাঁকা স্থান আছে, সে বন্ধন গঠন করতে পারে নাই, অষ্টক পূরণ করতে পারে নাই। তার মানে এখানে কি ফাঁকা স্থান, মানে তো আমরা সেটাকে ফাঁকা স্থানকে ধরে নিলাম হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার। এই জন্য সিলিকনের সাথে যখন আমরা কি করি, ত্রিযোজী মৌল যুক্ত করি, তখন এরকম আরো যদি অ্যালুমিনিয়ামের অণু যুক্ত করো, এরকম পজিটিভ চার্জ ক্যারিয়ার আরো গঠিত হবে। যত যুক্ত করবা তত পজিটিভ চার্জ ক্যারিয়ার গঠিত হবে। পজিটিভ চার্জ ক্যারিয়ার গঠিত হয়, এই জন্য এটাকে বলা হয় পজিটিভ টাইপ। হ্যাঁ, পজিটিভ টাইপ বা পি টাইপ, পজিটিভ টাইপ অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আর এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়? এন টাইপ সেমিকন্ডাক্টর, ও আচ্ছা, আরেকটা বিষয় সেটা হইল যে পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে পি টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ, এখানে কিন্তু যদি সিলিকন থাকতো, অ্যালুমিনিয়াম না দিতাম, এর আগে কি ঘটনা ঘটছিল, কোনো চার্জ ছিল না, পজিটিভও ছিল না নেগেটিভ ছিল না, সবগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, অষ্টক পূরণ করে ফেলছে। হ্যাঁ, যখন আমি অ্যালুমিনিয়াম দিলাম তখন একটা ল্যাক অফ চার্জ হইল, অর্থাৎ ইলেকট্রনের শূন্যতা দেখা গেল, এজন্য পজিটিভ চার্জ ক্যারিয়ার তৈরি হইল। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি আর মাইনরিটি এই জিনিসটা একটু বুঝতে হবে। মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হচ্ছে পজিটিভ, মেজরিটি চার্জ পজিটিভ, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে। তবে কিছু নির্মাণ ত্রুটির কারণে, হ্যাঁ, কিছু ভেজাল মিশ্রিত করার গড়মিলের কারণে নির্মাণ ত্রুটি সবসময়ই থাকে তৈরি করার ক্ষেত্রে, মানুষের ভুল ত্রুটি অবশ্যই থাকে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, ওকে, তো মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ, কিন্তু কিছু নির্মাণ ত্রুটির কারণে কিছু মাইনরিটি চার্জ তৈরি হয়, কিছু মাইনরিটি চার্জ তৈরি হয় যেটা হচ্ছে নেগেটিভ। কিছু আশেপাশে ধরো 10 লক্ষ পজিটিভ চার্জ তৈরি হইলো, সেখানে 15-20টা বা 100-150টা কিছু নেগেটিভ চার্জ ক্যারিয়ার ভুল ত্রুটির কারণে বা তোমার হচ্ছে মালামাল ম্যাটেরিয়াল মিশ্রণের কারণে হয়তো বা
টুকিটাকি নেগেটিভ চার্জ ক্যারিয়ার তৈরি হয়, সেগুলোকে আমরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলি। অর্থাৎ একটা সেমিকন্ডাক্টর, ভেজাল সেমিকন্ডাক্টরে যে চার্জটা সবচেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ বা হোল, আর হচ্ছে এই পি টাইপের ক্ষেত্রেই মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন, নেগেটিভ বা ইলেকট্রন। আর এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী। হ্যাঁ, এন টাইপের ক্ষেত্রে কি হয়, এখানে হচ্ছে তখন পঞ্চযোজী মৌল, আমরা পঞ্চযোজী মৌল সিলিকনের সাথে মিশ্রিত করি। পঞ্চযোজী মৌল ধরো ফসফরাস। হ্যাঁ, ফসফরাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত? 5 না? 5টা ইলেকট্রন আছে। হ্যাঁ, 5টা ইলেকট্রন আছে। 1 2 3টা হইল, এই যে 4টা হয়ে গেল। এখন আরেকটা কোথায় দিবে? আরেকটা এই যে বাইরে একা একা থাকে আর কি। হ্যাঁ, এই হচ্ছে 5টা, এই হচ্ছে 5টা। তো পি টাইপের এই যে 5টা ইলেকট্রন দিয়ে দিলাম। হ্যাঁ, সে কি করলো? এই ইলেকট্রনের সাথে অষ্টক পূরণ, কোভ্যালেন্ট বন্ড গঠন করলো, এর সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করলো, এর সাথে এ কোভ্যালেন্ট বন্ড গঠন করছে, এর সাথে এ কোভ্যালেন্ট বন্ড গঠন করছে, কিন্তু একটা ইলেকট্রন কিন্তু আনস্টেবল থেকে গেল। হ্যাঁ, একটা ইলেকট্রন বর্ধিত বা বাড়তি থেকে গেল, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন মানেই নেগেটিভ চার্জ, একটা অবশিষ্ট থেকে গেল, সে আর কারোর সাথে বন্ধন গঠন করতে পারতেছে না। এরকম এখানে যদি ফসফরাস থাকে, সেও এর সাথে এর সাথে এর সাথে বন্ধন গঠন করে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে, যার চার্জ হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো সিলিকনের সাথে যখন আমরা ত্রিযোজী মৌল যুক্ত করব, তখন সেখানে একটা হোল বা ফাঁকা স্থান থেকে যাবে। আর যদি সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করি, তখন একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে, আর এক্সট্রা ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। হ্যাঁ, তাহলে সেটা এই জন্য এই কি বলে, পঞ্চযোজী মৌল যুক্ত করার ফলে সিলিকনের সাথে যে সেমিকন্ডাক্টর তৈরি হয় সেটাকে এন টাইপ বা নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলি আমরা। সেটাকে কি বলি? এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, তো এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো নেগেটিভ বা ইলেকট্রন। হ্যাঁ, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের নির্মাণ ত্রুটির কারণে হ্যাঁ কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ারও তৈরি হয়, মাইনরিটি চার্জ ক্যারিয়ার তৈরি হয়। হ্যাঁ, যেটা হচ্ছে পজিটিভ বা হোল। হ্যাঁ, তো এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? নেগেটিভ বা ইলেকট্রন। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি? পজিটিভ বা হোল। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিষয়টা বিপরীত। পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? পজিটিভ বা হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন বা নেগেটিভ। ঠিক আছে, তো মেজরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপের ক্ষেত্রে একটা, এন টাইপের ক্ষেত্রে সেটার অপোজিট। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের সাথে যখন ত্রিযোজী মৌল যুক্ত করব, ত্রিযোজী মৌল যুক্ত করব, তখন সেটা পি টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হবে, যেটার মেজরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ। হ্যাঁ, আর হচ্ছে যখন পি টাইপ পিওর সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করব, তখন কি হয়ে যাবে? ওই সেমিকন্ডাক্টরটা এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যাবে, যার মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। হ্যাঁ, এরকম টাইপ কোশ্চেন আসতে পারে, কিভাবে পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয় বর্ণনা করো। ওকে, সো এই হলো আজকের ক্লাস। যারা এখন যুক্ত হচ্ছে, জয়েন করতেছো, তাদেরকে আমি ভেরি মাচ ওয়েলকাম জানাই। ক্লাস এখন শেষ। তোমরা চাইলে নেক্সট ক্লাসে, অর্থাৎ যখন আমি রেকর্ড প্রোভাইড করে দিব তোমাদের প্রাইভেট গ্রুপে, দেখে নিতে পারবা। এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস ছিল।